নমস্কার, সাহিত্য শান্তি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় হচ্ছে ক্লাস 5-এর লেসন 1 ইন্ডিয়া সুপার পাওয়ার ইন ক্রিকেটের পার্ট 2 অংশটি। এর আগের ক্লাসে আমি পার্ট 1 অংশটি নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা যারা ভিডিওটি দেখোনি প্রথমে অবশ্যই ভিডিওটি দেখে নিও। ভিডিওটি আমার চ্যানেলে পেয়ে যাবে তোমরা। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসে আমি তোমাদেরকে এই পার্ট 2 অংশে থাকা টেক্সটটি প্রত্যেকটি ওয়ার্ড ধরে ধরে সেন্টেন্স ধরে ধরে বাংলা অর্থ করে বাংলা মানে করে তোমাদেরকে বুঝিয়ে বলবো। তো চলো শুরু করা যাক। লেটস কন্টিনিউ। ইন দ্য ফাইনাল খেলাতে, অর্থাৎ আমরা পার্ট 1-এ পড়েছিলাম যে 1983 সালের 25শে জুন ওয়ার্ল্ড কাপ ফাইনাল হয়েছিল, যে ফাইনালে ভারতবর্ষ প্রথমবারের জন্য বিশ্বকাপ জয় করেছিল। তো বলা হচ্ছে এখানে ইন দ্য ফাইনাল, অর্থাৎ ফাইনাল খেলার দিন বা ফাইনাল খেলাতে বা চূড়ান্ত খেলার দিন, ইন্ডিয়া লস্ট দ্য টস, ভারত টসে হেরে গিয়েছিল। তোমরা সকলেই জানো টস কি, কারণ একটি কয়েন দিয়ে খেলা শুরুর প্রথমে টস করা হয়। কয়েনটিকে একটু আকাশের দিকে চালিয়ে দেওয়া হয় উপরের দিকে, এবং সেটি যখন মাটিতে পড়ে তখন হেড না টেল সেটা বলবে। দুই দলের মানে তাদের মধ্যে যে ক্যাপ্টেন থাকে তারা চয়েস করবে, এবং তাতে যে জিতবে সে তখন স্থির করবে যে কে আগে ব্যাট করবে বা বল করবে। তো সেই দিন 1983 সালে যে টস হয়েছিল খেলার প্রথমে, তো সেই টসে ভারত হেরে গিয়েছিল, ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল টসে। অ্যান্ড ওয়ার মেড টু ব্যাট, এবং ব্যাট করতে বলা হয়েছিল এগেনস্ট ওয়েস্ট ইন্ডিজ টিম, ওয়েস্ট ইন্ডিজ দলের বিরুদ্ধে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেই 1983 সালের সেই দিন 25শে জুন, সেদিন ইন্ডিয়া টসে হেরে গিয়েছিল এবং ওয়েস্ট ইন্ডিজ টসে জিতেছিল, এবং ওয়েস্ট ইন্ডিজ স্থির করেছিল যে তারা প্রথমে বল করবে এবং ব্যাট করবে ইন্ডিয়া। তো স্বাভাবিকভাবেই ইন্ডিয়াকে প্রথমে ব্যাট করতে হবে। তো তারপরে বলছে কি, দ্যাট কুড বোস্ট অফ দ্য ওয়ার্ল্ডস স্ট্রংগেস্ট বোলিং অ্যাটাক, যারা গর্ব করতে পারত। বোস্ট মানে হচ্ছে গর্ব করা বা অহংকার করা। অফ দ্য ওয়ার্ল্ডস স্ট্রংগেস্ট বোলিং অ্যাটাক, বিশ্বের মধ্যে সবথেকে শক্তিশালী বোলিং আক্রমণ হিসেবে। অর্থাৎ তখনকার সময় ওয়েস্ট ইন্ডিজ টিম বোলিংয়ের দিক থেকে খুবই উন্নত ছিল। সেই সময় ওয়েস্ট ইন্ডিজ টিমে বিখ্যাত বোলার ছিল, যাদের বল এত ফাস্ট ছিল যে তাদের সামনে যে কোনো ভালো ব্যাটসম্যান টিকে থাকতে হিমশিম খেত। তো সেই জন্য এখানে বলা হচ্ছে যে ইন দ্য ফাইনাল, অর্থাৎ ফাইনাল খেলার দিন বা চূড়ান্ত খেলার দিন, ইন্ডিয়া লস্ট দ্য টস, ইন্ডিয়া টস হেরে গিয়েছিল। অ্যান্ড ওয়ার মেড টু ব্যাট, এবং ব্যাট করতে হয়েছিল তাদেরকে এগেনস্ট ওয়েস্ট ইন্ডিজ টিম, ওয়েস্ট ইন্ডিজ দলের বিরুদ্ধে। দ্যাট কুড বোস্ট, যারা গর্ব করত বা গর্ব করতে পারত বা অহংকার করতে পারত, অফ দ্য ওয়ার্ল্ডস স্ট্রংগেস্ট বোলিং অ্যাটাক, পৃথিবীর মধ্যে সবথেকে শক্তিশালী বোলিং আক্রমণ হিসেবে। দি ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপ, ভারতীয় ব্যাটসম্যানেরা ক্রাম্বলড শব্দটির অর্থ হচ্ছে শেষ হয়ে যাওয়া বা চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া। তো সেই সময় ভারতীয় দলের যে সমস্ত ব্যাটসম্যানরা ছিল, প্রথম দিকে যে সমস্ত ব্যাটসম্যানেরা থাকে তারা ব্যাটিংয়ের দিক থেকে খুবই ভালো থাকে। তো সেই সমস্ত ব্যাটসম্যানেরা কি হয়েছিল, ক্রাম্বলড মানে হচ্ছে শেষ হয়ে যাওয়া বা চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া। অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ টিমের বিরুদ্ধে তারা যে বল করছিল তাদের বিরুদ্ধে দাঁড়াতে হিমশিম খাচ্ছিল। তো সেই জন্য বলা হচ্ছে ক্রাম্বলড। দি ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপ, ভারতীয় ব্যাটসম্যানেরা ক্রাম্বলড চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল বা শেষ হয়ে গিয়েছিল এগেনস্ট দ্য গ্রেট ওয়েস্ট ইন্ডিজ, মহান ওয়েস্ট ইন্ডিজ, গ্রেট বলা হচ্ছে মহান ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ফাস্ট বোলারেরা, কম্প্রাইজিং শব্দের অর্থ হচ্ছে অন্তর্ভুক্ত থাকা। অফ অ্যান্ডি রবার্টস, ম্যালকম মার্শাল, জোয়েল গার্নার অ্যান্ড মাইকেল হোল্ডিং। এখানে বলা হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজ টিম, মহান ওয়েস্ট ইন্ডিজ টিম। কেন মহান বলা হচ্ছে, কারণ সেই সময় ওয়েস্ট ইন্ডিজ টিমের বেশ নাম ছিল, এবং ওয়েস্ট ইন্ডিজ টিম গত দুবার, অর্থাৎ 1975 সাল এবং 1979 সালে দুবার চ্যাম্পিয়ন হয়েছিল। তারা ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে তারা জয়লাভ করেছিল, দুবার তারা অলরেডি উইনার ছিল। তো সেই জন্য তাদেরকে গ্রেট বলা হচ্ছে। কিন্তু এবার 1983 সাল, এবারের গল্প অন্যরকমই আছে। তো এখানে বলা হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজ টিম, মহান ওয়েস্ট ইন্ডিজ টিমের যে ফাস্ট বোলার যারা ছিল
তাদের মধ্যে কারা কারা ছিল, কম্প্রাইজিং মানে অন্তর্ভুক্ত থাকা সেই ফাস্ট বোলারদের মধ্যে কারা কারা ছিল, তাদের মধ্যে হচ্ছে একজনের নাম অ্যান্ডি রবার্টস, আরেকজন হচ্ছে ম্যালকম মার্শাল, তারপরে জোয়েল গার্নার এবং আরেকজন হচ্ছে মাইকেল হোল্ডিং। এনাদের যে নাম আমরা পড়লাম, এনারা ছিলেন সেই সময়কার ওয়েস্ট ইন্ডিজ টিমের মধ্যে বিখ্যাত ফাস্ট বোলার এবং এদের বিরুদ্ধে যে কোনো দলের ব্যাটসম্যানেরা এদের বিরুদ্ধে দাঁড়াতে হিমশিম খেত, এতটাই তাদের বল ফাস্ট হতো, তারা খুবই ভালো বোলার ছিলেন। তো সেই জন্য বলা হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজ টিমের যে ফাস্ট বোলার যারা ছিল, এই যে অ্যান্ডি রবার্টস, ম্যালকম মার্শাল, জোয়েল গার্নার, মাইকেল হোল্ডিং, তাদের বিরুদ্ধে ভারতের ব্যাটসম্যানেরা একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছিল বা শেষ হয়ে যাচ্ছিল। তারপরে বলছে ইট ওয়াজ অনলি কৃষ্ণমাচারী শ্রীকান্ত, এটা ছিল কেবলমাত্র কৃষ্ণমাচারী শ্রীকান্ত, 38 from 57 বলস। এবার এখানে আমাদের ভারতীয় ক্রিকেট দলের একজন ব্যাটসম্যান, তার নাম হচ্ছে কৃষ্ণমাচারী শ্রীকান্ত, যিনি 57 বলে 38 রান করেছিলেন। অ্যান্ড মহিন্দর অমরনাথ এবং আরেকজন হচ্ছে মহিন্দর অমরনাথ, 26 from 80 বলস, যিনি 80 বলে 26 রান করেছিলেন। তাহলে এখানে আমরা ইন্ডিয়ান ক্রিকেট টিমের দুজন প্লেয়ারের নাম জানতে পারলাম, একজন হচ্ছে কৃষ্ণমাচারী শ্রীকান্ত এবং আরেকজন হচ্ছে মহিন্দর অমরনাথ, এবং তারা কত রান করেছিল সেটাও আমরা দেখতে পেলাম, এখানে ব্র্যাকেটের মধ্যে লেখা রয়েছে। হু অ্যাট দ্য টপ অফ দ্য ব্যাটিং লাইন আপ, যারা ছিল ব্যাটিং লাইন আপ অর্থাৎ ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে টপ, এই যে দুজনের নাম পড়লাম কৃষ্ণমাচারী শ্রীকান্ত এবং মহিন্দর অমরনাথ, এনারা ব্যাটিং লাইন আপের প্রথম দিকে ছিলেন, অর্থাৎ ব্যাটসম্যানেদের প্রথম সারির ব্যাটসম্যান যাদেরকে আমরা বলি, এরা শীর্ষে থাকা ব্যাটসম্যান, অর্থাৎ এনারা ভালো ব্যাট করতে পারেন। লাইন আপ অফার্ড, তারা দিয়েছিলেন সাম সিগনিফিক্যান্ট ফাইট, কিছু উল্লেখযোগ্য ফাইট মানে কি লড়াই বলতে পারো, তারা উল্লেখযোগ্য লড়াই দিয়েছিল। মানে কি এখানে উল্লেখযোগ্য লড়াই দিয়েছিল বলতে বোঝাচ্ছে যে এনারা মাঠে তখন পর্যন্ত টিকেছিলেন ওই সমস্ত ফাস্ট বোলারদের বিরুদ্ধে, কারণ বোলিং অ্যাটাক ওয়েস্ট ইন্ডিজের তরফ থেকে হেভি ছিল। এই সমস্ত ওয়েস্ট ইন্ডিজ টিমের বিরুদ্ধে টিকে থাকা যথেষ্ট চ্যালেঞ্জের। তো এই দুইজন ব্যাটসম্যান কৃষ্ণমাচারী শ্রীকান্ত এবং মহিন্দর অমরনাথ, তারা বেশ ভালোই টক্কর দিয়েছিল, তারা বেশ ভালোই তাদের সঙ্গে কম্পিটিশন দিয়ে খেলছিল। এই অর্থে বলা হচ্ছে সাম সিগনিফিক্যান্ট ফাইট, যে তারা খেলাটাকে ধরে রেখেছিল, তারা মাঠে টিকেছিল এই অর্থে। দ্য লোয়ার অর্ডার ব্যাটসম্যান, নিচু সারির ব্যাটসম্যানেরা শোড কারেজ, তারা সাহস দেখিয়েছিল। এবার নিচু সারির যারা ব্যাটসম্যান থাকে, অর্থাৎ আমরা জানি যে যেভাবে ব্যাটিং লাইন আপ সাজানো থাকে, যে প্রথম দিকে যারা ব্যাটসম্যান থাকে 4, 5, 6 এরকম যারা থাকে, তারা বেশ ভালোই ব্যাটসম্যান থাকে। তারপরে যেগুলো থাকে, যে সমস্ত প্লেয়ারেরা থাকে, তারা ব্যাটিংয়ের দিক থেকে অতটা পারদর্শী হন না বা একটু কমই হন, তারা বোলিংয়ের দিক থেকে ভালো থাকেন। তো এখানে বলা হচ্ছে দ্য লোয়ার অর্ডার ব্যাটসম্যান, অর্থাৎ নিচু সারির ব্যাটসম্যানেরা শোড কারেজ, সাহস দেখিয়েছিল, অ্যান্ড উইথ দেয়ার ইফোর্ট, এবং তাদের চেষ্টা দিয়ে ইন্ডিয়া ওয়াজ অ্যাবল টু কম্পাইল, ভারত সক্ষম হয়েছিল কম্পাইল মানে হচ্ছে সংগ্রহ করতে 183 রানস, 183 রান। অর্থাৎ লোয়ার অর্ডার ব্যাটসম্যান যারা ছিল, কারণ আমরা সবসময় আশা করি যে প্রথম সারি যারা ব্যাটসম্যান থাকে, প্রথম দিকে যারা ব্যাট করতে নামে খেলাতে, তাদের কাছ থেকে আমাদের অনেক আশা থাকে যে তারা বেশ ভালো রান করবে। তো এবার লোয়ার অর্ডার ব্যাটসম্যান যারা ছিল, যারা বোলিংয়ের দিক থেকে ভালো থাকতো, ব্যাটের দিক থেকে অতটা পারদর্শী না হলেও তারা কিন্তু বেশ ভালোই চেষ্টা দেখিয়েছিল সেই সময় ভারতীয় ক্রিকেট টিমে, তারা বেশ ভালোই চেষ্টা দেখিয়েছিল এবং সব মিলিয়ে তারা সংগ্রহ করতে পেরেছিল 183 রান। অল আউট, তারা সকলেই আউট হয়ে যায় 54.4 ওভার্স, 54.4 ওভারে অল আউট হয়ে যায় এবং 183 রান তারা সংগ্রহ করে। অর্থাৎ 1983 সালের সেই সময় 25শে জুন ওই তারিখে, যেদিন ওয়ার্ল্ড কাপ ফাইনাল হয়েছিল, সেদিন ভারত 183 রান করেছিল, 54.4 ওভারে অল আউট হয়ে গিয়েছিল। ইন্ডিয়ান ইনিংস হ্যাড অনলি 3 সিক্সেস, ভারতীয় ইনিংসে কেবলমাত্র 3টে 6 হয়েছিল। ভাবতে পারছো যে ভারতীয়রা যখন ব্যাট করছিল তখন কেবলমাত্র 3টে 6 হয়েছিল। 1 বাই শ্রীকান্ত, একজন যে ছিল তার নাম হচ্ছে শ্রীকান্ত, তিনি 1টি 6 মেরেছিলেন। 1 বাই সন্দীপ পাটিল একটি মেরেছিল সন্দীপ পাটিল, যিনি 27 from 29 বলস, যিনি 29 বলে 27 রান করেছিলেন। অ্যান্ড 1 বাই মদন লাল, এবং একটি মেরেছিল মদন লাল 17 from 27 বলস, যিনি 27 বলে 17 রান করেছিলেন।
তাহলে আমরা জানতে পারলাম যে ইন্ডিয়ান ইনিংসে সেই সময় ওয়েস্ট ইন্ডিজ টিমের যে বোলার যারা ছিল তাদের বিরুদ্ধে যে কম্পিটিশন, তাদের সঙ্গে যে খেলা বেশ মানে চ্যালেঞ্জেরই ছিল। মাত্র 3টে 6 হয়েছিল। সেই 3টে 6-এর মধ্যে একটা 6 মেরেছিল শ্রীকান্ত, আরেকটা 6 মেরেছিল সন্দীপ পাটিল যে 29 বলে 27 রান করে, আর আরেকটা মেরেছিল মদন লাল যে 27 বলে 17 রান করেছিল। তো খেলাটা অতটাও ইজি ছিল না। হাওয়েভার, যাই হোক, দি ইন্ডিয়ান বোলার, ভারতীয় বোলারেরা, এতক্ষণ তো ইন্ডিয়ানরা ব্যাট করছিল এবং তারা 183 রান করলো। এবার তাদের ইনিংসটা শেষ হলো, এবার ওয়েস্ট ইন্ডিজ টিমের যারা আছে তারা ব্যাট করবে আর ইন্ডিয়ান টিম তারা বল করবে। তো সেই জন্য বলা হচ্ছে হাওয়েভার, যাই হোক, দি ইন্ডিয়ান বোলার্স, ভারতীয় বোলারেরা মেড বেস্ট ইউজ অব দ্য ওয়েদার, তারা সব থেকে ভালো ব্যবহার করেছিল আবহাওয়াকে, অ্যান্ড পিচ কন্ডিশন, এবং পিচের অবস্থাকে অর্থাৎ মাঠের অবস্থাকে, অ্যান্ড ওয়ার এবল টু বোল আউট, এবং সক্ষম হয়েছিল আউট করে দিতে দ্য গ্রেট ওয়েস্ট ইন্ডিজ, মহান ওয়েস্ট ইন্ডিজ টিমকে, ব্যাটিং লাইন আপ, ব্যাটসম্যানদেরকে, ফর আ মিয়ার 140 রানস, কেবলমাত্র 140 রানে, ফ্রম 52 ওভার্স, 52 ওভারে। তাহলে বুঝতে পারছো যে এবার যে ওয়েস্ট ইন্ডিজ টিম যাদেরকে মহান বলা হচ্ছে, যে ওয়েস্ট ইন্ডিজ টিম খুব মহান ছিল এবং যারা অলরেডি দুবার ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে তারা জয়লাভ করেছিল 1975-এ এবং 1979-এ, এবং 1983-তে কিন্তু ইন্ডিয়া তাদেরকে বেশ জোরদার টক্কর দিল। এবং ওয়েস্ট ইন্ডিজ টিমের যে ব্যাটিং লাইন আপ ছিল, অর্থাৎ সেই সময়কার ওয়েস্ট ইন্ডিজের যারা ভালো ভালো ব্যাটসম্যান ছিল তাদেরকে সবকে আউট করে দিয়ে টোটাল অল আউট করে দিয়েছিল, এবং 52 ওভারেই খেলা শেষ, আর 140 রান তারা করতে পেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। তাহলে কি করলো ভারত? ওয়েস্ট ইন্ডিজকে বলল, যা তোরা বাড়ি যা। তো 52 ওভারে 140 রান তারা করতে পেরেছিল এবং অল আউট। ইন্ডিয়া দাস অ্যাচিভড, ভারত এইভাবে অর্জন করে নিয়েছিল। অ্যাচিভড মানে হচ্ছে অর্জন করা। ভারতবর্ষ এইভাবে অর্জন করে নিয়েছিল হিস্টোরিক উইন, একটি ঐতিহাসিক জয়, বাই 43 রানস, 43 রানে, অর্থাৎ 43 রানের ব্যবধানে ভারতবর্ষ একটি ঐতিহাসিক জয়লাভ করেছিল। 43 রানে আমরা জিতে গিয়েছিলাম সেই 1983 সালে, অনেক বছর আগেকার কথা। সেই সময় কপিল দেব ছিলেন। অমরনাথ অ্যান্ড মদন লাল টুক 3 উইকেটস ইচ। অমরনাথ এবং মদনলাল তারা উভয়ে 3টে করে উইকেট নিয়েছিল, অর্থাৎ অমরনাথ 3টে উইকেট, মদনলাল 3টে উইকেট। দিস ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ইনক্রেডিবল আপসেটস, এইটি ছিল সব থেকে ইনক্রেডিবল মানে হচ্ছে অবিশ্বাস্য, মানে যা বিশ্বাস করা যায় না। এটি ছিল সব থেকে অবিশ্বাস্য দুঃখের বিষয় ইন ক্রিকেট হিস্ট্রি, ক্রিকেটের ইতিহাসে, হোয়ার দি ইনভিনসিবল, যেখানে ইনভিনসিবল মানে হার্ড টু, ইনভিনসিবল মানে হচ্ছে আনবিটেবল, অর্থাৎ ইনভিনসিবল মানে হচ্ছে যাকে হারানো যায় না বা অপরাজেয়। ইনভিনসিবল মানে হচ্ছে অপরাজেয়, মানে যাকে হারানো যায় না। তো কাকে হারানো যেত না সেই সময়? ওয়েস্ট ইন্ডিজকে, কারণ ওয়েস্ট ইন্ডিজ সেই সময় মহান ছিল এবং সবাই জানতো যে হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজ টিম বেশ শক্তিশালী দল এবং তাদেরকে হারানো যথেষ্ট কঠিন, এবং এই ওয়েস্ট ইন্ডিজ টিমকে বলা হচ্ছে ইনভিনসিবল। যেখানে ইনভিনসিবল, অপরাজেয় ওয়েস্ট ইন্ডিজ টিম ওয়াজ ডিফিটেড, পরাজিত হয়েছিল। ডিফিটেড মানে পরাজিত হওয়া। তো ক্রিকেটের ইতিহাসে এটা বলা হচ্ছে যে এটা একটা অবিশ্বাস্য দুঃখের বিষয় যে অপরাজেয় ওয়েস্ট ইন্ডিজ টিম পরাজিত হয়েছিল। ওয়েস্ট ইন্ডিজ টিম সবাই ভেবেছিল যে একে তো কেউ কোনো দিন হারাতে পারবে না। তো এটা ক্রিকেটের ইতিহাসে একটা মানে দুঃখের বিষয় হিসেবে বলা হচ্ছে, কিন্তু আমাদের কাছে এটা অনেক আনন্দের বিষয় যে আমরা 1983 সালে ওয়ার্ল্ড কাপ জিতেছিলাম এবং ওয়েস্ট ইন্ডিজের যে অহংকার, সেই অহংকারটাকে আমরা চূর্ণ করে দিয়েছিলাম। ওয়েস্ট ইন্ডিজ খুব লাফাতো যে আমরা মহান টিম, আমাদের বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারবে না, এবং অলরেডি তারা দুবার জিতেও ছিল, 1975 এবং 1979-তে। এবার 1983-তে যদি তারা জিতে যেত তাহলে তো তারা হ্যাট্রিক করে নিত, কিন্তু এই যে অহংকার, ওয়েস্ট ইন্ডিজ টিমের অহংকারকে আমাদের ভারতীয় ক্রিকেট দল চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। তো এখানেই আমাদের আজকের যে ক্লাস সেটি শেষ হচ্ছে, পার্ট 2 অংশটি শেষ হচ্ছে। নেক্সট ক্লাসে পার্ট 3 অংশটি নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটি লাইক দিয়ে দিও
এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং কমেন্ট সেকশনে তোমাদের মূল্যবান মতামত কেমন লাগলো সেটাও জানিয়ে দিও। যদি কোনো ওয়ার্ড বুঝতে অসুবিধা হয় সেটি আমাকে জিজ্ঞাসা করতে পারো, কোনো লাইনে যদি ডাউট থাকে তো সেটিও আমাকে জিজ্ঞাসা করতে পারো। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ক্লাস এখানেই শেষ হচ্ছে। সকলে ভালো থেকো এবং সকলকে ভালো রেখো। ধন্যবাদ।